শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আমরা পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেট বই থেকে অধ্যায় 2, রাফ খাতায় সহজ 3 টেস্ট। রাফ খাতায় সহজ 3 টেস্ট। কোনো কোম্পানির ডিউরেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নির্ণয়ের অনেক টেস্ট রয়েছে। ব্যবসায় শিক্ষায় তা শেখানো হয়, তবে সেগুলো ব্যবহার করে সাধারণ মানুষের পক্ষে উপযুক্ত প্রতিষ্ঠান নির্ধারণ করা কঠিন। এসবে রয়েছে গাণিতিক জটিলতা, ফলে সতর্ক না হলে ফল ভুল হবে। এর জন্য বাফেট নিজে অনুসরণ করেন 3টি সহজ টেস্ট। যারা ক্যালকুলেটরের বোতাম চেপে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন তাদের পক্ষেও হিসাবগুলো করা খুব সহজ। প্রথম টেস্ট, কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের হিসাব। কোম্পানিগুলো তো আজকাল এ ধরনের তথ্য দিচ্ছে ওয়েবসাইটে। এক্ষেত্রে কেবল 1 বছরের শেয়ার প্রতি আয়ের তথ্য যথেষ্ট। যত অধিক বছরের তথ্য পাওয়া যাবে হিসাব হবে তত নিখুঁত। বাফেটের টেকনিক হলো কমপক্ষে 10 বছরের তথ্য বিশ্লেষণ করা। তার রাফ খাতায় একটি কোম্পানির নামের নিচে লেখা ছিল 1999 সালে 1.3, 2000 এ 1.48, 2001-এ এসে 1.6, 2002-তে 1.65, 2003-এ 1.95, 2005-এ 2.17, 2006-এ 2.37, 2007-এ 2.68 ও 2008-এ শেয়ার প্রতি আয় $2.95। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয়ে ক্রমোন্নতি স্পষ্ট। এটি প্রতি বছরই আয় করেছে, আর সামান্য হলেও তা আগের বারের চেয়ে বেশি, অর্থাৎ কোম্পানিটির আয় বৃদ্ধি স্থিতিশীল। এমন প্রতিষ্ঠানের দায়িত্বে যারাই থাকুন বেশি ঝুঁকি নিতে হয় না তাদের। বাজারে টিকে থাকতে পণ্যের ডিজাইন পরিবর্তন বা জোরদার বিপণন কর্মসূচি নিয়েও দৌড়াতে হয় না খুব একটা। আবার আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা বলে দেয় কোম্পানির অন্তর্নিহিত অর্থনীতিটি শক্তিশালী। ফলে ম্যানেজমেন্ট থেকে মনোযোগ কিছুটা সরিয়ে বোর্ড দৃষ্টি দিতে পারে কৌশলগত ব্যয় বাড়ানোর দিকে, প্রতিষ্ঠান কিনে নেয়া, নতুন ব্যবসা খোলা প্রভৃতি। আবার কিছু প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয়ের হিসাব অনেকটা এরকম: 1999 সালে 8.53, 2000-এ 6.68, 2001-এ 1.77, 2002-এ 3.35, 2004-এ 6.39, 2005-এ 6.5, 2006-এ 3.89, 2007-এ 0.45 ও 2008 সালে $2.50। অনেকে ভাবতে পারেন 1-2 বছর লস করেছে তো কি, প্রতিষ্ঠানটি তো ভালো মুনাফাও করেছে মাঝে মধ্যে। বিভ্রান্ত হবেন না, এ কোম্পানি পড়েছে বুম ব্লাস্ট সাইকেলে। বুম হলে চাহিদা বেড়েছে বেচা বিক্রি এবং মুনাফা করেছে কোম্পানিটি। সমস্যা হলো বাজারে অতিরিক্ত চাহিদা দেখে সীমা অতিক্রম করে ফেলে এসব প্রতিষ্ঠান। মুনাফা দেখে উৎপাদন বাড়াতে যায়, বাড়তি লোক নেয়, নতুন মেশিনপত্র বসায়। এখানে একটি মজার বিষয় রয়েছে, এসব প্রতিষ্ঠান উৎপাদন বাড়ানোয় অনেক ক্ষেত্রে পণ্য ও সেবার দাম কমে যায়। বুমই তাদের ঠেলে দেয় ব্লাস্টের পথে। এরা তখন দিশেহারা হয় বাড়তি লোকবল ও নতুন জিনিসপত্র বাবদ ব্যয় সামলাতে। এ ধরনের প্রতিষ্ঠানে লাগাম ছাড়া বিনিয়োগ করুন বা একে ঘিরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখুন, আপনার ভবিষ্যৎ ফর্সা হয়ে যাবে। বাফেট নিজেও এমন কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লোকসানে পড়েছিলেন। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ হলো দ্বিতীয় টেস্ট। কোনো প্রতিষ্ঠানে এ ধরনের বড় ঋণ থাকার অর্থ হয় ব্যবসাটি খুব প্রতিযোগিতামূলক, তার মানে
মুনাফা বাড়াতে প্রতিনিয়ত সংগ্রাম চালাতে হবে বিনিয়োগকারীকে, নয়তো এটি জলহস্তি। সারা বিশ্বে বহু প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোই এমন, আয়ের তুলনায় বেশি হয়ে যায় তাদের ব্যয়। এক্সট্রা লার্জ সাইজ হওয়ায় এগুলো নড়াচড়া করতে পারে না, খাইয়ে দিতে হয় মুখে তুলে। এখানে কাজ হয় কম, আড়ম্বরের শেষ নেই। আউটলেট বন্ধ থাকলেও উৎসবের রাতে ঝাড়বাতি জ্বালিয়ে রাখে এরা। মন্দা দেখা দিলে এসবে কর্মী ছাঁটাই শুরু হয় আগে। বিনিয়োগ বা চাকরির নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলে এগুলোর কাছেও যাওয়া যাবে না। বাফেটের থিওরি হলো কোনো প্রতিষ্ঠানের ঋণ নিট আয়ের 5 গুণের বেশি হওয়ার অর্থ এটি জলহস্তি। আর এখানে বিনিয়োগ করা মানে সাঁতার না জেনে সমুদ্রে ঝাঁপ দেয়া। আরেকটি টেস্ট, কোম্পানির গ্রস প্রফিট মার্জিন নির্ণয়। এটিও হিসাব করা সহজ। সেজন্য প্রথমে দরকার কোম্পানির বার্ষিক আয় বিবরণী। ধরা যাক এক প্রতিষ্ঠানের মোট আয় $10 লাখ। এদিকে মজুরি, বিপণন ব্যয়সহ একই বছর তাদের ব্যয় $6 লাখ সাকুল্যে। এক্ষেত্রে $4 লাখ হাতে থাকবে আয় থেকে ব্যয় বিয়োগ করলে। এটি কোম্পানির গ্রস প্রফিট। অবশ্য এটি দেখে প্রতিষ্ঠানের ডিউরেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নির্ণয় করা যায় না। এটি পাওয়া যায় গ্রস প্রফিট মার্জিন থেকে। এ অবস্থায় গ্রস প্রফিট 4 লাখকে মোট আয় $10 লাখ দিয়ে ভাগ ও প্রাপ্ত ফলকে 10 দিয়ে গুণ করলে উত্তর আসবে 40%। আলোচ্য কোম্পানির গ্রস প্রফিট মার্জিন এটি। বাফেট বলেন, টেস্টটি ভালো কোম্পানির ডিউরেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নির্ণয়ের শর্টকাট। শেয়ার প্রতি আয়ের মতো এক্ষেত্রে 10 বছরের তথ্য উপাত্ত লাগে না, যে কোনো একটি বছরের আয় বিবরণী থাকলেই চলে। বাজারে পণ্য বা সেবার দাম নির্ধারণে কোম্পানি কতটা স্বাধীনতা ভোগ করছে তাও বোঝা যায় এ থেকে। ওয়ারেন বাফেটের মতে সফল প্রতিষ্ঠানের গ্রস প্রফিট মার্জিন থাকে সাধারণত 50-এর ওপর। বিনিয়োগের আগে তিনি ছোট্ট হিসাবটি সেরে নেন। তার রাফ খাতায় লেখাই আছে অনেক প্রতিষ্ঠানের গ্রস প্রফিট মার্জিন। তার নোটসহ সেখান থেকে কিছুটা তুলে ধরা যায়। কোকা কোলার গ্রস প্রফিট মার্জিন 60, স্থিতিশীল। রেটিং কোম্পানি মুডিস 73, বার্লিংটন নর্দার্ন রেলরোড 61 ও রিগলি গমের 51% প্রভৃতি। ঝুঁকিপ্রবণ কয়েকটি প্রতিষ্ঠানের তালিকায় গ্রস প্রফিট মার্জিনের উল্লেখ ছিল এভাবে: ইউনাইটেড এয়ারলাইন্স আপাত মস্তক দেউলিয়া 14, জেনারেল মোটরস 21, পক্ষাঘাতগ্রস্ত ও ইউএস স্টিল 17%, মাঝে মধ্যে লোকসানেও পড়ে। মজার একটি বিষয় দেখা গেল বাফেটের খাতায়। গাড়ির চাকার ব্যবসার নির্দিষ্ট সিজন নেই। অনেকের ধারণা সারা বছরই যেহেতু চলে এ ব্যবসায় লস নেই। আসলে ধারণাটি ভুল। বাফেট উল্লেখ করেছেন গুড ইয়ার টায়ারের গ্রস প্রফিট মার্জিন 20%। তার মানে এ ধরনের ব্যবসার অন্তর্নিহিত অর্থনীতি শক্তিশালী নয়। প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রস প্রফিট মার্জিন নির্ণয় করা যায় এভাবে। প্রযুক্তির ব্যবহার অবশ্য এড়িয়ে চলেন বাফেট, ফলে এ শিরোনামের পাশে লেখা ঠিকমতো বুঝি না।